থাকে, ইন দ্যাট কেস আমরা হচ্ছে সেখান থেকে অল্টারনেটিভ প্রিফারেবলি চুজ করতে পারবো। তো এইখানে একটা বেসিক রুল যেটা হচ্ছে, আমরা যখন অল্টারনেটিভ থেকে সিলেক্ট করব, একটা বেসিক রুলস হচ্ছে এখানে লেখা আছে: দ্য অল্টারনেটিভ দ্যাট রিকোয়ার্স দ্য মিনিমাম ইনভেস্টমেন্ট অফ ক্যাপিটাল। এটা খুব ক্লিয়ারলি মনে রাখতে হবে, এই যে দ্য অল্টারনেটিভ দ্যাট রিকোয়ার্স দ্য মিনিমাম ইনভেস্টমেন্ট অফ ক্যাপিটাল। অলওয়েজ যখন আমরা অল্টারনেটিভ গুলোর মধ্যে দেখবো যেটা সবচেয়ে লোয়েস্ট ইনভেস্টমেন্ট করতে হয় and produce the satisfactory functional result will be chosen unless the incremental capital associated with the alternative having a larger investment can be justified with respect to the incremental benefit. এই যে এত বড় লাইন, এটা আসলে কি বোঝালো? আমরা বললাম কি যে যদি ইফ উই হ্যাভ মাল্টিপল অল্টারনেটিভস, আমরা হচ্ছে চুজ করব কি যেটার ইনভেস্টমেন্ট সবচেয়ে কম, সেটা আমরা চুজ করব। যদি না এমন একটা অল্টারনেটিভ যেখানে আমরা ইনভেস্টমেন্ট বেশি লাগে, ওই বেশি ইনভেস্টমেন্টের কারণে প্রজেক্টটা জাস্টিফাইড হয়, মানে হচ্ছে বেশি ইনভেস্ট করলে বেশি আমরা বেনিফিট পাবো, ওরকম যদি হয় ইন দ্যাট কেস আমরা ওইটাকে চুজ করব। কিন্তু সেটা যদি না হয়, ইন দ্যাট কেস আমাদের লোয়ার ইনভেস্টমেন্ট যেখানে সেখানে ফিরে আসতে হবে। বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা। তো এখানে অল্টারনেটিভের যখন আমরা কথা বলছি, অল্টারনেটিভকে আমরা দুই ভাগে ভাগ করি। একটাকে বলি ইনভেস্টমেন্ট অল্টারনেটিভ, আর একটা বলি হচ্ছে আমরা কস্ট অল্টারনেটিভ। তো এখানে ইনভেস্টমেন্ট অল্টারনেটিভটা কি হবে? এখানে আমরা ইনভেস্টমেন্ট করতে হবে, সেটা নেগেটিভ কিছু রেভিনিউ আসবে, কিছু মানে খরচ থাকবে, এক্সপেন্সেস থাকবে, আফটার দ্য সার্ভিস লাইফ সেলভেজ ভ্যালু থাকবে। আর কস্ট অল্টারনেটিভ কি? কস্ট অল্টারনেটিভে ইনভেস্টমেন্ট করতে হবে, এক্সপেন্সেস থাকবে, দুইটি নেগেটিভ, এবং আমরা একটা পজিটিভ সেলভেজ ভ্যালু পেতে পারি, নাও পেতে পারি। তার মানে এই যে কস্ট অল্টারনেটিভ যেটা, সেখানে শুধুমাত্রই হচ্ছে খরচ হচ্ছে। যেমন আমরা যদি মিউনিসিপ্যালিটিসে একটা ইটিপি প্লান্ট দেই, ইটিপি প্লান্ট থেকে কিন্তু হচ্ছে আমরা এখান থেকে প্রফিট পাবো না, ইয়ারলি প্রফিট আর মান্থলি প্রফিট আমরা ওগুলো পাবো না। বাট সেখানে কি, সেখানে হচ্ছে আমাদের কস্ট যাবে, তাই না? যে মিউনিসিপ্যালিটিস এর রেগুলার হচ্ছে ওখানে কিছু কস্ট করতে হবে, দিতে হবে, খরচ দিতে হবে। তো ওগুলাকে আমরা কস্ট অল্টারনেটিভ বলছি। আর ইনভেস্টমেন্ট অল্টারনেটিভ কি সেটা আমরা জানি, আমরা প্রফিটের জন্য যে কাজগুলো করে থাকি সেগুলো ইনভেস্টমেন্ট অল্টারনেটিভের মধ্যে পড়ে। তো আমরা দুই রকম অল্টারনেটিভ নিয়ে কাজ করতে হয়, এবং দুই রকম অল্টারনেটিভই হোক না কেন, আমার প্রথম ক্রাইটেরিয়া হবে যেখানে ইনভেস্টমেন্ট সেটা কম থাকবে, সেটা মোর প্রেফারেবল থাকবে, আনলেস আদারওয়াইজ অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট আমাকে ইনক্রিমেন্টাল বেনিফিট প্রোভাইড করে। যদি বেনিফিট প্রোভাইড না করে, ইন দ্যাট কেস আমরা লোয়ার অল্টারনেটিভে চলে আসবো। কিন্তু যদি বেনিফিট প্রোভাইড করতে পারে, ইফ ইউ ক্যান আইডেন্টিফাই দ্যাট, উইল স্টিক টুগেদার টু দ্য হায়ার ইনভেস্টমেন্ট অল্টারনেটিভস। এটা হচ্ছে মেইন কথাবার্তা। তো এখানে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখিয়েছি। লেট মি এরেজ অল অফ দ্য মার্কিং। সো অল্টারনেটিভের মাধ্যমে এখানে দেখিয়েছি এখানে হচ্ছে কিভাবে আপনি নেওয়া যেতে পারে। তো নর্মালি আমরা যখন অল্টারনেটিভ চুজ করি, এটাকে বলি হচ্ছে বেজ অল্টারনেটিভ। বেজ অল্টারনেটিভ অলওয়েজটা হবে যেটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ইনভেস্টমেন্ট, ওটাকে আমাদের বেজ অল্টারনেটিভ ধরে নিতে হবে। এটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট অল্টারনেটিভ হোক আর কস্ট অল্টারনেটিভ হোক, যেটার জন্য সবচেয়ে বেজ অল্টারনেটিভ হতে লোয়ার অল্টারনেটিভ। এখানে আমরা দুই ভাবে করব, এখানে ইনক্রিমেন্টাল বেনিফিটটা দেখবো যেটা আমরা কথা বললাম। তো আমার দুইটা প্রজেক্ট আছে, একটা এ একটা বি। তো আমার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এ তে হচ্ছে 60K, বি তে হচ্ছে 73K। অ্যানুয়াল এক্সপেন্সেস মাইনাস রেভিনিউ, আমি এ তে পাচ্ছি 22K, বি তে পাচ্ছি হচ্ছে 26.25K। ইটস হায়ার অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট। সো অল্টারনেটিভ এ এবং অল্টারনেটিভ বি আমরা এখানে হচ্ছে আমরা এর ক্যাশ ফ্লো ডায়াগ্রামটা ড্র করলাম। আমাকে ইউজফুল লাইফ বলেছে 4 ইয়ার্স এবং এমএআরআর বলেছে 10 ইয়ার্স, 10%। এখন আমাকে বলেছে এই দুইটা প্রজেক্ট থেকে যে কোনো একটাকে চুজ করতে, এবং হচ্ছে যে বেস্ট অল্টারনেটিভটাকে আমাকে চুজ করতে। তো আমি এখানে আমাদের থাম্ব রুল যেটা, সেটা দিয়ে আমি হচ্ছে যদি দেখি, এখানে হচ্ছে আমার কি হচ্ছে, ওই যে আমার লোয়েস্ট ইনভেস্টমেন্ট এখানে কোথায়, 60,000, তাই না? তাহলে আমার বাই মানে থাম্ব রুল অনুসারে আমাকে এখানে হচ্ছে প্রজেক্টে এটা নিয়ে নিতে হতো, যেটাতে লোয়ার ইনভেস্টমেন্ট সেটা আমরা নিয়ে নিব, সেটা হচ্ছে আমার কনসেপ্ট। আনলেস আদারওয়াইজ, যেটা আমরা বললাম এই যে হায়ার ইনভেস্টমেন্ট, এই যে 13,000 টাকা আমরা বেশি ইনভেস্ট করছি বিতে, সেটা আমাকে ইনক্রিমেন্টাল বেনিফিট দেয়। তাহলে যে এখানে যে ইনক্রিমেন্টাল বেনিফিটটা আমরা হচ্ছে কিভাবে বলছি, সেই জিনিসটা কিন্তু হচ্ছে উই হ্যাভ টু ডিটারমাইন ইট। তো এই পার্টে যে পার্ট আছে যে পি মাইনাস অফ এ, সেখানে হচ্ছে ইনক্রিমেন্টাল বেনিফিটটা আমরা বের করেছি, এটা প্রেজেন্ট রুট মেথডে করেছি আর কি। তো এখানে এটা কিভাবে করব, আমরা যে কথাটা বললাম বেজ অল্টারনেটিভ, যেটা লোয়েস্ট ইনভেস্টমেন্ট থাকবে সেটাই হচ্ছে আমার বেজ অল্টারনেটিভ। তাহলে এখানে বেজ অল্টারনেটিভ কোনটা, এ না বি? হ্যাঁ স্যার। এ হবে বেজ অল্টারনেটিভ। আচ্ছা, তাহলে আমি যখন ইনক্রিমেন্টাল অ্যানালাইসিসটা করব, ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস কেন করতেছি বলেন তো?
এটা অলওয়েজ হবে, যেটাকে বেজ অল্টারনেটিভ থাকবে সেটা হচ্ছে বাদ দিতে হবে। তো আমরা বলেছি কি বেজ অল্টারনেটিভ সবসময় হবে কি যেটা লোয়েস্ট ইনভেস্টমেন্ট, সো আওয়ার বেজ অল্টারনেটিভ ইজ এ। আমি যদি এখানে বের করি এখানে কত হবে, বি এর হচ্ছে -73, আর এটা হবে -60। আলটিমেটলি যেটা আপনারা জানেন 73 প্লাস হচ্ছে 60 বেসিক্যালি হচ্ছে -13 কে। এটা হচ্ছে ডেল্টা বি মাইনাস অফ এ। আবার এটার জন্য যদি করি সেটাও বি মাইনাস অফ এ, 26.225 মাইনাস হচ্ছে 22,000, উইল গেট 4.225 কে। ভালো কথা। তো এই যে আমার ইনক্রিমেন্টাল এখানে ইনভেস্টমেন্ট লাগলো, আমরা যদি ইনক্রিমেন্টাল ক্যাশ ফ্লো ডায়াগ্রামটা ড্র করি এখানে 4 বছরের জন্য, সেটা হচ্ছে আমার কি অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট হচ্ছে আমার কত, 13 কে। আমার হচ্ছে 0, 1, 2, 3, 4। প্রতি বছর আমরা হচ্ছে কি পাচ্ছি, অ্যাডিশনাল বেনিফিট পাচ্ছি 4.225 কে। আচ্ছা, এখন এটা অ্যাডিশনাল বেনিফিট দেয় কিনা সেটা বুঝবো কিভাবে? আমার প্রেজেন্ট ওর্থ ওর ফিউচার অর্থ নিতে হবে। তো প্রেজেন্ট ওর্থ যদি আমরা নেই সেটা হচ্ছে -13, এটা হবে কত, অ্যানিউটি আকারে আছে 2 to 5। প্রেজেন্ট ওর্থ বের করতে হবে, অ্যানিউটি দেওয়া আছে 10% এন্ড 4 ইয়ার্স। তো এখানে কত হবে, -13, 4.225 ইন্টু হচ্ছে 1.1 টু দি পাওয়ার অফ হচ্ছে আমার কত, প্রেজেন্ট ওর্থ বের করতে যেহেতু বলছে এটা উল্টে যাবে, -1.1 ইন্টু হচ্ছে 1.1 টু দি পাওয়ার 4। তো সেটা যদি আমি এখানে করি কত আসে আমাকে বের করে দেখান তো। এটা ক্যালকুলেটরে চেপে আমাকে ভ্যালু বলেন। কি কেউ নাই ক্লাসে, নাই নাকি? জি স্যার করতে। স্যার 0.39। মানে $930 আর কি। ও, জিরো স্যার পয়েন্ট থ্রি নাইন আচ্ছা। 0.39। আচ্ছা, $390। তার মানে এই যে আমি বের করলাম এখানে যে ইনক্রিমেন্টাল যদি আমি এখানে ইনভেস্ট করি, আমি হচ্ছে আমাকে প্রেজেন্ট অর্থেও যদি নিয়ে যাই, মানে ইকুইভ্যালেন্ট অর্থে নিয়ে যাই, তার মানে হচ্ছে এখান থেকে একটা কি, উই আর গেটিং এ পজিটিভ অ্যামাউন্ট অফ মানি, তাই না? তার মানে কি এখানে আমার ডিসিশনটা কি হবে, আমার কি ইনভেস্টমেন্ট বি চুজ করতে হবে নাকি এ চুজ করতে হবে, বলেন তো। কোনটা কোনটা নিব আমরা? স্যার এ নেব। এই, এ নিব কি, তাহলে ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস করে লাভটা কি হলো? ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস আমরা প্রথম থাম রুলে কি বলেছিলাম, এই যে এখানে যে লাইনটা লেখা আছে, অল্টারনেটিভ দ্যাট রিকোয়ার দ্য মিনিমাম ইনভেস্টমেন্ট অফ ক্যাপিটাল and that produces a satisfactory functional result will be chosen unless the incremental capital associated with the alternative having a larger investment can be justified with respect to the incremental benefit। আমরা যখন হচ্ছে বলেছি এটাতে আমার এ নেওয়া উচিত ছিল প্রথমে দেখে, যেহেতু ইনভেস্টমেন্ট কম, কিন্তু আমার তো অবশ্যই এখানে চেক করতে হবে যে বি তে যদি আমি বেশি ইনভেস্ট করি, ওই বেশি ইনভেস্টমেন্ট থেকে বেশি লাভ পাবো কিনা এর তুলনায়। তো আমি এটাই তো ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস এর টার্গেট ছিল, যে বি মাইনাস এ বেজ অল্টারনেটিভ বাদ দিয়ে আমি এখানে ক্যাশ ফ্লো ডায়াগ্রাম করে ইকুইভ্যালেন্ট করে আমি এখানে বের করলাম এই যে বি এর হচ্ছে ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস যদি করি আমাকে $390 আরো বেশি দিচ্ছে, বি মাইনাস এ মানে কি এর তুলনায় বি এর আরো এডিশনাল $390 আমাকে বেশি দিবে যদি আমি এখানে 13,000 বেশি ইনভেস্টমেন্ট করছি। তাহলে আমার হচ্ছে ডিসিশন কি হবে, এই যে আমার ইনক্রিমেন্টাল, স্যার বি। ইয়েস, ইনক্রিমেন্টাল ইনভেস্টমেন্ট ইন বি ইজ জাস্টিফাইড, তাই না? কারণ আমি এত বি তে বেশি ইনভেস্ট করি, উই আর গেটিং এ হায়ার অ্যামাউন্ট অফ কি হবে, প্রফিট পাবো আমরা এ থেকে, তাই না? প্রফিট। ইকুইভ্যালেন্ট ওর বেশি। এটাই হচ্ছে মেন কথা। তো এখানে হচ্ছে আরেকটু ব্রেকডাউন করে দিয়েছে। আর এটা যদি নেগেটিভ হতো, যে প্রেজেন্ট ওর যদি নেগেটিভ হতো, তার মানে এটা কি বোঝাচ্ছে, বি তে ইনক্রিমেন্টাল মানে ইনক্রিমেন্টাল ইনভেস্টমেন্ট অ্যাড করেও
আমি হচ্ছে প্রজেক্টটা আমার ফিজিবল হবে না, কারণ হচ্ছে আমার ডেল্টা বি মাইনাস অফ এ হচ্ছে লেস দেন জিরো, মানে এতেই আমার বেশি প্রফিট, তার মানে আমি এতে স্টিক টুগেদার করতাম। কিন্তু এখানে যেহেতু প্রেজেন্ট ওর্থ হচ্ছে হায়ার দেন জিরো চলে আসছে, ইনক্রিমেন্টাল প্রেজেন্ট ওর্থ ডেল্টা পি ডাব্লিউ, তার মানে এখানে কি হবে, ইনক্রিমেন্টাল বেনিফিট আমার কি, ইনক্রিমেন্টাল ইনভেস্টমেন্ট এখানে হচ্ছে বেনিফিট দিকেই যাচ্ছে। তো এই জিনিসগুলো এখানেই হচ্ছে করে দেওয়া আছে। তো এইখানে আমরা যদি প্রত্যেকটা প্রজেক্টের আলাদা করে ফিজিবিলিটি বের করি প্রথমে, এই যে প্রেজেন্ট এতে যদি প্রেজেন্ট ওর বের করি 9,000 আসতেছে, দ্যাট ইজ জাস্টিফাইড, প্রজেক্ট এ ফিজিবল, প্রজেক্ট বি ও ফিজিবল। তো আমরা এখন ফিজিবিলিটি থেকে কিভাবে নিলাম, এই যে ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস করে আমরা দেখালাম এই যে বি তে বেশি ইনভেস্ট করা সত্ত্বেও আমরা হচ্ছে বেশি অ্যামাউন্ট পাবো, তার মানে বি তে বেশি ইনভেস্টমেন্ট করাটা আমার জন্য জাস্টিফাইড। তাহলে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট ইন অল্টারনেটিভ বি জাস্টিফাইড, আমরা বি কে নিব যেহেতু বেশি প্রফিট আমরা পাবো। যদি এটা নেগেটিভ চলে আসতো, ইন দ্যাট কেস আমরা বলতাম যে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট ইজ বি ইজ নট জাস্টিফাইড এট ডেল্টা পি ডাব্লিউ ইজ লেস দেন জিরো, তার মানে এখানে বেনিফিট আমরা পাচ্ছি না বেশি ইনভেস্ট করে। তো আমরা চলে যাব কোন দিকে, তখন চলে যাব আমরা অল্টারনেটিভ এ সিলেক্ট করব। এটি হচ্ছে মেইন কথা ছিল, যেটার প্রেজেন্ট ওর্থ বেশি সেটা আমরা সিলেক্ট করব। যেমন হচ্ছে দুইটাতে প্রেজেন্ট ওর্থ যদি ইফ ইউ কম্পেয়ার দ্যাট, প্রেজেন্ট ওর্থ অফ বি ইজ অ্যারাউন্ড 10,131 and present worth of A is the 9,731, তো দুইটা মাইনাস করলে আবার এটাই পাবেন, এই 993 পাবেন, একই কথা আর কি। তো যেটারই প্রেজেন্ট ওর্থ অফ বি ইজ হায়ার দেন প্রেজেন্ট ওর্থ অফ এ, তার মানে প্রেজেন্ট ওর্থ অফ বি মাইনাস অফ প্রেজেন্ট ওর্থ অফ এ শুড বি গ্রেটার দেন ইকুয়াল জিরো। তো ডেল্টা প্রেজেন্ট ওর্থ যেটা আমরা করলাম বি মাইনাস এ ইজ গ্রেটার দেন ইকুয়াল জিরো, এটা হলে জাস্টিফাইড। তার মানে যেটার অল্টারনেটিভ এর প্রেজেন্ট ওর্থ ওর ফিউচার ওর্থ ওর অ্যানুয়াল ওর্থ যেটারই বেশি হবে সেটাই হচ্ছে আমার নিতে হবে আর কি। তো এটা হচ্ছে ইনভেস্টমেন্ট অল্টারনেটিভের জন্য গেল। এখন যদি আমরা কস্ট অল্টারনেটিভের জন্য যাই, কস্ট অল্টারনেটিভে হচ্ছে কিভাবে করবো, যেখানে তো কোনো প্রফিট নাই, সবই হচ্ছে আমার কি এখানে লস, তাই না, নেগেটিভ হিসেবে যাবে, সেখান থেকে আমরা কিভাবে অল্টারনেটিভটা চুজ করা যায়। তো এখানে দুইটা হচ্ছে আমার অল্টারনেটিভ দেওয়া আছে, আমার হচ্ছে অল্টারনেটিভ সি এন্ড অল্টারনেটিভ এ, ডি দেওয়া আছে, দুইটি হচ্ছে কস্ট অল্টারনেটিভ। তো এখানে দেখলাম প্রথমে 3,80,000, $3,80,000 ইনভেস্ট করলো, প্রতি মাসে হচ্ছে আমার কিছু নেগেটিভ এবং সেলভেজ হলো লাস্টে শূন্য, বেশি কিছু পাইনি। দিতে আবার কি পেলাম, বেশি ইনভেস্ট করলাম, আরো বেশি ইনভেস্ট করলাম, তারপর প্রতি মাসে 27,000 করে হচ্ছে খরচ, আবার সেলভেজ বলে কিছু একটা পাচ্ছে। এখন আমার থাম্ব রুল অনুসারে আমাকে নিতে হবে কাকে, যেটার ইনভেস্টমেন্ট সবচেয়ে কম সেটা আমাকে নিয়ে নেওয়া উচিত ছিল, সিটাই নিয়ে নেওয়া উচিত ছিল। কিন্তু আমরা একটা কম্পেয়ার করে দেখতে চাচ্ছি, এই যে আমরা দিতে যদি বেশি ইনভেস্ট করি এটা জাস্টিফাইড হয় কিনা। মানে আমার কি, যদিও ল কস্ট অল্টারনেটিভ, কস্ট অল্টারনেটিভের যে বেসিক রুল সেটা হচ্ছে যেখানে আমার সবচেয়ে কম কস্ট হবে, মানে যেটা প্রেজেন্ট ওর সবচেয়ে কম, মানে আমার খরচ সবচেয়ে কম, সেটা আমি চুজ করবো, তাই না, এটা কমন সেন্স না জি একটা। স্যার। হ্যাঁ। জি স্যার। তো এটাই হচ্ছে আমার মেইন টার্গেট, তার মানে এটা যদি আমরা ডেল্টা ডি মাইনাস অফ সি করি, মানে দুইটা ডিফারেন্স বের করি, মানে এখানে আমরা কি সি ডি মাইনাস সি কেন করছি, কারণ সিটা হচ্ছে আমার এখানে বেজ অল্টারনেটিভ, কারণ এর ইনভেস্টমেন্ট কম। তো বেজ অল্টারনেটিভে যদি হচ্ছে আমরা দেখি এবং এটা যদি আমাকে অ্যাডিশনাল বেনিফিট প্রোভাইড করে, ইন দ্যাট কেস আমরা বলবো আমার, আমরা হচ্ছে বেনিফিট পাচ্ছি কস্ট অল্টারনেটিভ হিসেবে, তার মানে আমি ডি সিলেক্ট করবো। তো এইখানে এই জিনিসগুলো হচ্ছে একে দেওয়া আছে, ক্যাশ ফ্লো ডায়াগ্রাম অল্টারনেটিভ সি এর জন্য করলো, অল্টারনেটিভ ডি এর জন্য করলো, তারপর হচ্ছে দুইটা এই যে সি ডেল্টা ডি মাইনাস অফ সি করলো, এটাও করলো। তো এখানে পজিটিভ হয়ে যাচ্ছে কারণ ডি তে ইনভেস্টমেন্ট বেশি ছিল। তো এটা হচ্ছে আমরা যদি এখন কম্পেয়ার করি, এই যে এম এর প্রেজেন্ট ওর্থ বের করি, এই যে প্রেজেন্ট ওর্থ অফ সি হচ্ছে আমার কত, আমরা প্রেজেন্ট ওর্থ যদি বের করি আপনার হচ্ছে 477 কে আসতেছে, -477 কে। আর প্রেজেন্ট ওর্থ অফ ডি হচ্ছে 463 কে। তাহলে কোনটা আমার নেওয়া উচিত, দুইটার যদি প্রেজেন্ট ওর্থ কম্পেয়ার করি, অল্টারনেটিভ সি নাকি অল্টারনেটিভ ডি? তো কম যেটা স্যার, এই যে কম যেটা, ডি। তার মানে এখানে আমরা লিখবো অল্টারনেটিভ প্রেজেন্ট ওর্থ অফ অল্টারনেটিভ ডি ইজ লেস দেন প্রেজেন্ট ওর্থ অফ অল্টারনেটিভ সি। এখন আমরা জানি ফর কস্ট অল্টারনেটিভ, মিনিমামটা স্যার। হ্যাঁ মিনিমামটা, এখানে আমি প্রেজেন্ট ওর্থে দেখেছি অ্যানুয়াল ওর্থ বা ফিউচার ওর্থ যদি করেন একই রেজাল্টে আসবে, আপনার ওইগুলো দিয়ে বাসায় ট্রাই করবেন। তো আমরা স্যার এখানে যেটা পরীক্ষায় কি লিখলাম, উল্লেখ করা থাকবে স্যার যে কোন আহ অনেক মেথড? সময় বলা থাকে এই যে অমুক মেথডে করো বা অমুকে দিয়ে করো, তখন হচ্ছে করতে হবে।
কিন্তু যদি স্পেসিফাই করে না দেওয়া থাকে ইন দ্যাট কেস আপনার যেটা সুবিধা সেটাই, মানে হচ্ছে এটা তখন স্বাধীনতা আছে নিজের ইচ্ছা মতো করা। প্রেজেন্ট করতে তো ইজি। হ্যাঁ মানে একই জিনিস আসলে, যেটা সহজ মনে হবে সেটাই, যদি না স্পেসিফাই করে দেওয়া থাকে আর কি। তো আমরা এখানে ডিসিশন নিলাম এই যে আমি অল্টারনেটিভ ডি করলে আমার এখানে সবচেয়ে বেনিফিট, কারণ আমার এখানে কম খরচ করতে হয়। ইনক্রিমেন্টাল নেগেটিভ হবে না পজিটিভ হবে বলেন তো? ইনক্রিমেন্টাল ডেল্টা ডি মাইনাস সি পজিটিভ হবে না, এটা আপনার জি ক্যাশ স্যার। মানে। পজিটিভ। হ্যাঁ মানে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট ইন ডি ইজ জাস্টিফাইড বেসিক্যালি এটাই। তো এখানে এই কথাগুলাই নেওয়া আছে যে আমি যদি অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট করি আর তার এখানে আসলে আমার উল্টা আরো খরচ কম আসতেছে। তো এগুলাকে আমরা বলি নর্মালি মিউচুয়ালি এক্সক্লুসিভ অল্টারনেটিভ, যেটা বললাম এমইএ। অনেক সময় এমইএস লেখা থাকে, যে এমইএস গুলোর মধ্যে হচ্ছে কম্পেয়ার করে বের করো মিউচুয়ালি এক্সক্লুসিভ অল্টারনেটিভ, মানে একটা সিলেক্ট করলে আরেকটা বাদ যাবে। তো আমরা হচ্ছে যদি দুইটা রুল দেখি এখানে, আমার রুল নাম্বার ওয়ান বলেছে কি, when the revenues and other economic benefit are present and vary among the alternative, choose the alternative that maximizes the overall profitability। আমরা এটা অলরেডি দেখে আসছি, যেটা আমরা কোনটা চুজ করবো যেটা ওভারঅল প্রফিটেবিলিটি দিবে, মানে যেটা প্রেজেন্ট বেশি। If the selected alternative that is the greatest positive equivalent to and satisfy the project requirement, ওইটাকে আমরা নিব। অথবা রুল নাম্বার টু বলেছে কি, when the revenues and other economy are not present, এটা মানে কি কস্ট অল্টারনেটিভের জন্য বললাম। For the cost alternative, among the alternative, consider only the cost and select the alternative that minimizes the total cost, যেটা আমরা বললাম যেটা প্রেজেন্ট সবচেয়ে কম মিনিমাম সেটা আমরা চুজ করবো। তাহলে দুইটা রুল আমরা অলরেডি আসলে বুঝে গেছি কোনটা আসলে নেওয়া উচিত। রুল নাম্বার ওয়ান, সেটা হচ্ছে আমার মিউচুয়াল এক্সক্লুসিভ অল্টারনেটিভ যেগুলা ইনভেস্টমেন্ট অল্টারনেটিভ। আর কস্ট অল্টারনেটিভ হলে রুল নাম্বার টু, মানে যেখানে হচ্ছে আমার কি লাগবে, যেখানে আমার কস্ট কম লাগবে, ইকুইভ্যালেন্ট কস্ট কম লাগবে, সেটাই আমরা চুজ করবো। তারপর হচ্ছে স্টাডি পিরিয়ড। স্টাডি পিরিয়ড আসলে 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 প্ল্যানিং হরাইজন, আমরা হচ্ছে ইউজফুল লাইফ বরাবর। ইউজফুল লাইফ আর স্টাডি পিরিয়ড দুইটা ডিফারেন্ট জিনিস। ইউজফুল লাইফ হচ্ছে পুরা ইকুইপমেন্ট আর প্রজেক্টটা কত বছর চলবে, আর স্টাডি পিরিয়ডটা হচ্ছে আমরা ইকোনমিক অ্যানালাইসিসটা কত টাইম বরাবর করতে চাচ্ছি। নর্মালি দুটো এক হতে পারে, ইউজফুল লাইফ আর স্টাডি পিরিয়ড সেম হতে পারে, কখনো ডিফারেন্ট হতে পারে। যেমন আমি হচ্ছে আপনাদের এটার জন্য শুধুমাত্র একটাই দেখাবো যখন স্টাডি পিরিয়ড আর ইউজফুল লাইফ হচ্ছে সেম, স্লাইডে সব আছে। তো ওগুলো স্টাডি পিরিয়ড দুটি সেম। অনেক সময় হবে কি ইউজফুল লাইফ, মনে করেন হচ্ছে আমার মানে প্রজেক্টটা চলবে 20 বছর, আমি বললাম এই যে 10 বছরের মধ্যে তুমি আমাকে ইকোনমিক অ্যানালিসিসটা করে দেখাও, যে 10 বছরের মধ্যে আমি হচ্ছে কোনটা আমার নেওয়া উচিত। তখন স্টাডি পিরিয়ড আর এই যে আপনার হচ্ছে যে এই যে ইউজফুল লাইফ, এটা কিন্তু ডিফারেন্ট, তখন আমাদের ডিফারেন্ট কিছু মেথডোলজি ইউজ করে আমাদের ইকোনমিক অ্যানালিসিসটা করতে হয়। আর যখন স্টাডি পিরিয়ড ইউজফুল লাইফ দুটি সেম হয়ে যাবে ইন দ্যাট কেস তো কোনো প্রবলেমই নাই, তখন একই জিনিসই আর কি। তো আমরা এই পার্ট যেটা দেখবো সেটা হচ্ছে স্টাডি পিরিয়ড এবং ইউজফুল লাইফ হচ্ছে সেম থাকবে। তো ইকুইভ্যালেন্ট ওয়ার্থ এগুলো আসলে করে এসেছি, এই কথাটা এখানে আবার একটু ঘুরায় লিখছি। So the most straightforward technique for comparing the mutual exclusive alternative when the all of the useful life are equal to the start period is determine the equivalent worth of alternative based on the total investment IMARR. Then the investment alternative that one is the highest positive equivalent worth is selected। এটা আমরা কথা অলরেডি শুনে বুঝে গেছি তাই না, যে এটার প্রেজেন্ট সবচেয়ে বেশি হবে আমরা সেটাকে সিলেক্ট করবো। এটি হচ্ছে আমার টার্গেট মিউচুয়াল এক্সক্লুসিভ অল্টারনেটিভের জন্য। আর কস্ট অল্টারনেটিভের জন্য কি সবচেয়ে নেগেটিভ, যেটা সবচেয়ে আমার কম ইনভেস্টমেন্ট, মানে যেটাতে আমার সবচেয়ে কম খরচ, মানে লিস্ট নেগেটিভ ইকুইভ্যালেন্ট, সেটা সিলেক্ট করবো। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা আপনার অল্টারনেটিভ এ বি সি তিনটা অল্টারনেটিভ দেওয়া আছে, তিনটি হচ্ছে কি কস্ট অল্টারনেটিভ নাকি ইনভেস্টমেন্ট অল্টারনেটিভ, কি মনে হচ্ছে দেখে? স্যার ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট অল্টারনেটিভ। তো এইখানে তিনটেই তার মানে আমাকে কম্পেয়ার করতে হবে তাই না, এটা কম্পেয়ার করে দেখতে হবে কোনটা আমার সিলেক্ট করা উচিত। অল্টারনেটিভ এ নিবো নাকি বি নিবো নাকি সি নিবো। আমরা যদি আগে দেখি যে ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস যদি বলে দেয় যে ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস করো, তখন কিন্তু কি করতে হবে, ইনক্রিমেন্টাল ডাইরেক্ট শুধু প্রেজেন্ট রুট কম্পেয়ার করলে হবে না, আমাকে কি করতে হবে স্টেপ বাই স্টেপ ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস করতে হবে। তার মানে আমাকে আগে একটা বেজ অল্টারনেটিভ নিতে হবে। বেজ অল্টারনেটিভ এখানে কোনটা, সবচেয়ে কম ইনভেস্টমেন্ট যেটা, সেটা হচ্ছে অল্টারনেটিভ এ। তাহলে প্রথমে করতে হবে বি মাইনাস অফ এ, ইনভেস্টমেন্ট কেও করতে হবে বি মাইনাস অফ এ। তারপর হচ্ছে আমার কত, যেটা হচ্ছে রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস, সেটাও করতে হবে। করে এখানে প্রেজেন্ট তো বি মাইনাস অফ এ বের করতে হবে। যদি এটা গ্রেটার দেন ইকুয়াল 0 হয় তার মানে
আমি বি তে ইনভেস্টমেন্ট হচ্ছে আমার ইনক্রিমেন্টাল ইনভেস্টমেন্ট এখানে জাস্টিফাইড, তার মানে এ এবং বি এর মধ্যে আমরা সিলেক্ট করব বি কে। তাহলে বেজ অল্টারনেটিভ তখন হয়ে যাবে কে সাথে সাথে, এ বি থেকে বি বি হচ্ছে কে। বেজ অল্টারনেটিভ হয়ে যাবে। তো ভালো কথা, এখনই তো শেষ হয় নাই, কারণ হচ্ছে সি একটা আছে, তখন আবার করতে হবে, সেটা হচ্ছে কি সি মাইনাস অফ বি করতে হবে এবার। বেজ অল্টারনেটিভ ওইটা থেকে বাদ দিতে হবে, আবারও হচ্ছে আমার প্রেজেন্ট রুট অফ সি মাইনাস অফ বি যদি গ্রেটার দেন ইকুয়াল জিরো হয়, তখন ফাইনাল ডিসিশন কি, বি থেকেও বেশি ইনভেস্টমেন্ট সি তে করেও আমার এখানে কি হচ্ছে, এখানেও কম সি ইনভেস্টমেন্ট, বি যদিও কম, কিন্তু যদি এটা প্রেজেন্ট রুট যদি গ্রেটার দেন ইকুয়াল জিরো হয়, তার মানে সি তে সি ইজ জাস্টিফাইড, আমি সিটা হচ্ছে নিব, মানে বি থেকে অল্টারনেটিভ হ্যাঁ। কিন্তু এখানে যদি হচ্ছে প্রেজেন্ট রুট অফ সি মাইনাস অফ বি লেস দেন ইকুয়াল জিরো হয়, তখন কি হবে, বি তে স্যার। তার মানে আমি বি তে স্টিক টুগেদার করবো, মানে সি আমার জন্য বি তুলনায় সি আসলে ভালো ছিল না, তার মানে আমি বি তে থেকে যাব, তাই না? আবার এবার যদি প্রথমেই ঝামেলা হতো, এই যে প্রেজেন্ট রুট অফ বি মাইনাস অফ এ লেস দেন জিরো হতো, তখন কিন্তু বেস অল্টারনেটিভ এ হতো। কি থেকে যেত, এই যদি স্পেসিফিকলি ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস এর মাধ্যমে বের করো, সেটা যদি না বলে দেওয়া থাকে, ইন দ্যাট কেস আমরা শুধু প্রেজেন্ট রুট অফ এ করব, প্রেজেন্ট রুট অফ বি করব, প্রেজেন্ট রুট অফ সি করব, তারপর কম্পেয়ার করব, যেটা প্রেজেন্ট রুট সবচেয়ে বেশি, যেহেতু এটা ইনভেস্টমেন্ট অল্টারনেটিভ, সেটা সিলেক্ট করে নিব, শেষ। বুঝতে পারলাম? জি স্যার। এটাই তো, এটা প্রশ্নের উপর ডিপেন্ড করছে, যেমন এখানে এখানে সিলেক্ট করে নিয়েছে কি, এভাবে ইনক্রিমেন্টাল করে এখানে হচ্ছে জাস্ট কম্পেয়ার করেছে। তো এখানে তিনটা ম্যাট্রিক্স করে দেওয়া আছে, প্রেজেন্ট করি তো দেশ সামনে কি আছে দেখবেন, 33, বি করলে সি করলে 60। আমি কম্পেয়ার করি, এখানে কিন্তু নিচে একটু বাংলা হয়, কম্পেয়ার করতে হয় এখানে note দেখে। তাহলে আমি কোন প্রজেক্টটা সিলেক্ট করব, সি স্যার। সি সিলেক্ট করতে হবে, কারণ আমাকে বলতে হবে, কারণ সি তে আমার এখানে ইনক্রিমেন্ট নয়, সি তে আমার হচ্ছে কি ওভারঅল প্রেজেন্ট রুট অনেক বেশি, তার মানে সি ইজ প্রফিটেবল দেন বি এন্ড এস, সো উইল সিলেক্ট দ্য সি। তো এখানে যদি সলিউশন অ্যানুয়াল ওর দিয়ে করি, তারপরেও দেখতেছি আমি কি সি কেই হচ্ছে সিলেক্টেড হবে, কারণ এটার অ্যানুয়াল ওর বেশি। আমি যদি ফিচার ওর দিয়ে করি, তাও দেখি কি আমার ফিচার ওর হচ্ছে আমার এটার জন্য বেশি, তাহলে আমি এটা শুধু সিলেক্ট করবো। বুঝতে পারলাম? জি স্যার। এবার যদি আমরা এরকম একটা কস্ট অল্টারনেটিভ দেখি, যেমন এখানে চারটা দেওয়া আছে, P1 P2 P3 P4, চারটা হচ্ছে আমাকে দেওয়া আছে, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট দেওয়া আছে চারটার জন্য, 24,000, 30,000, 49,000, 52,000, চারটা দেওয়া আছে। সবগুলোর ইউজফুল লাইফ 5 ইয়ার্স বলছে। অ্যানুয়াল এক্সপেন্সেস বলছে পাওয়ার, লেবার এন্ড মেনটেনেন্স, সবগুলা মিলিয়ে টোটাল কত, ইন্স্যুরেন্স টিন্স্যুরেন্স সবকিছু দেওয়ার পর টোটাল অ্যানুয়াল এক্সপেন্সেস গুলা সবার জন্য দিয়ে দেওয়া আছে। আমাকে এখন বলছে এদের মধ্যে এই মিউচুয়াল ও এমএআরআর 10%, স্টাডি পিরিয়ড অফ 5 ইয়ার্স, সো ইউজফুল লাইফ আর স্টাডি পিরিয়ড সেম। তোমাকে এখানে বলেছে চার ধরনের ফিল্টার প্রেস থেকে যে কোনো একটা সিলেক্ট করতে। তো এখানে তো রেভিনিউ না, এখানে ইনভেস্টমেন্ট আছে আর কস্ট আছে। তো আমাকে এখানে কোনটা সিলেক্ট করতে হবে সেটা আমাকে নিতে হবে। আমরা সবগুলোর জন্য কি আঁকলাম, আমরা হচ্ছে ক্যাশ ফ্লো ডায়াগ্রাম ড্র করলাম। তারপর আমরা কি, যেহেতু ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস এখানে করতে বলিনি, শুধুমাত্র এখানে অ্যানুয়াল ওর দিয়ে করলেই হবে, বা আপনার প্রেজেন্ট ওর অ্যানুয়াল যেটা দিয়ে করেন, যেটা আপনার জন্য সুবিধা মনে হয় সেটা দিয়ে করেন, শুধুমাত্র ইকুইভ্যালেন্ট ওর দিয়ে কম্পেয়ার করতে হবে। তো এখানে আমরা হচ্ছে যদি কম্পেয়ার করি, এই যে প্রেজেন্ট রোড আমরা P1 এর জন্য বের করলাম, এটা হচ্ছে 142 মাইনাস প্রেজেন্ট রোড হচ্ছে আমার P2 140, 145, 138, তাহলে কোনটা আমি সিলেক্ট করবো বলেন তো? আমি যদি এখানে সাজাই, প্রেজেন্ট রোড P4 হচ্ছে আমার, যদি নেগেটিভের দিকে চিন্তা করি, মানে স্যার P4 নেব, P4 নিতে সবচেয়ে হবে, কম। সবচেয়ে কমটা নিতে হবে, তাই না? সেটা আমাকে লিখতে হবে, যেখানে P4 এ আমার টোটাল আমার খরচ, মানে টোটাল ইকুইভ্যালেন্ট কস্ট, টোটাল ইকুইভ্যালেন্ট কস্ট হচ্ছে সবচেয়ে কম, তাহলে উই উড সিলেক্ট দ্য প্রজেক্ট 4। বুঝতে পারছি? জি স্যার। এখানে কিন্তু একটু অঙ্ক করতে হবে আর কি, এগুলো করে করে দেখাতে হবে। এখন আমরা ডাইরেক্টলি টেবল দিয়ে দিয়েছে যে তারপরে অঙ্ক করিয়েছে, আমরা কিন্তু অঙ্ক করে তারপর হচ্ছে টেবল করি, আর যেটি করি আমাদের কম্পেয়ার করতে হবে, তো অঙ্কগুলো হাতে করা লাগবে আর কি, নাহলে তো মুখে তার মুখস্থ না। তো এইভাবে আমরা ইকুইভ্যালেন্ট ওয়ার্থ দিয়ে আমরা নর্মালি হচ্ছে বের করি, মানে হচ্ছে অল্টারনেটিভ গুলা থেকে কিভাবে কোনটা বের করা যায়, কস্ট অল্টারনেটিভের জন্য এবং হচ্ছে আমার কিসের জন্য, আমার ইনভেস্টমেন্ট অল্টারনেটিভের জন্য। তো এখান থেকে কিন্তু মাস্ট পরীক্ষাতে একটা থেকে দুইটা প্রশ্ন কিন্তু আসবে, গ্যারান্টি।
তো হচ্ছে এগুলো কিন্তু করতে হবে, এবং প্রিভিয়াস ইয়ারে দেখবেন প্রচুর পরিমাণে দেওয়া আছে। শুধু আপনারা করবেন কি, যেখানে প্রেজেন্ট সরি মানে ইকুইভ্যালেন্ট স্টাডি পিরিয়ড আর ইউজফুল লাইফ সমান, ওইগুলা করলেই হবে। কারণ আমি হচ্ছে দুইটা মানে ডিফারেন্ট থাকলে কিরকম হবে সেটা হচ্ছে করাচ্ছি না, এটা অনেক সময় লাগে আর কি করাতে, মানে হচ্ছে আপনাদের ইয়েতে হবে না। বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, তো আজকের এই পর্যন্তই থাকবে। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। রোল 1। यस सर।